বাংলাদেশকে বিপদে ফেলে যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য মন্তব্য দিয়েছে বলেই তো এতটা ভয়ঙ্কর অবস্থাতে এসছে। আমার দেশ আজকে অন্ধকারের বর্তমানে। ফেস দ্য পিপলে প্রথম একদম 1 জুলাইয়ের দিকে আমরা দেখতে পেলাম যে একদিন আমাদের সাগর ভাই উনি টকশো করছেন, যিনি রিডকারী ছিলেন। এখন যারা আন্দোলন করছে, সাজ্জিদ আলম, তারপর হাসনাত আব্দুল্লাহ, তারপর রাফিয়া রহমান, রিদি সহকারে সারা বাংলাদেশের সকল ফেস দ্য পিপল স্রোতের বিপরীতে গিয়ে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা এবং ফ্যাসিস্টের যে জেনুইন চরিত্র সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে উদ্যোগ সেটি ফেস দ্য পিপল গ্রহণ করেছে। যদি শেখ হাসিনাকে আজকে প্রধানমন্ত্রী করা যায় তাহলে প্রথমে যে সংবাদ মাধ্যমগুলোকে আবার বন্ধ করে দিবে, সেটা 1 নম্বর ফেস দ্য পিপল হবে তার একটা। ফেস দ্য পিপল দেখা গেছে যে যৌক্তিক সমালোচনা করার জন্য, তখন একটা পর্যায়ে কিন্তু ফেস দ্য পিপল ওই ফেস হয়ে ওঠে, পিপলের আসলেই ফেস হয়ে ওঠে। সাধারণ মানুষের জুলাইটাকে তুলে আনবার জন্য আমি বিশ্বাস করি ফেস দ্য পিপল কাজ করবে। পুলিশ বাহিনীর গুলিতেই তো মারা যাচ্ছে সরাসরি নিরীহ নিষ্পাপ কোমলমতি শিশু, নিরস্ত্র শিশুদেরকে মারা হয়েছে, পাখির মতো মারা হয়েছে সাইদ রংপুরে। মিডিয়ার যে ফ্যাসিবাদী আচরণ ছিল তার বিপরীত স্রোতে দাঁড়িয়ে ফেস দ্য পিপল অনেক ভূমিকা রেখেছিল। তখন তো কথা বলার স্ফেয়ার খুব কম ছিল। জুলাইয়ের প্রথম সমন্বয়কদের মাঝ থেকে এসে লাইভ কোনো একটা টক শো করেছিল, সেটা ফেস দ্য পিপলে হাসনাত ভাই আসছে। সাজ্জিদ আলম, তারপর হাসনাত আব্দুল্লাহ, তারপর রাফিয়া রহমান। মেইন স্ট্রিম কোনো মিডিয়া এগুলো তো সব আওয়ামী লীগের দোসররা চালাতো। তাদের কোনো নিউজগুলো শিক্ষার্থীদের পক্ষে অথবা আন্দোলনের পক্ষে কোনো মিডিয়াই এটা প্রচার করতো না। কিন্তু শুরু থেকেই যারা এই ফেস দ্য পিপল নির্ভীকভাবে এই প্রচারণাগুলো করেছে এবং শিক্ষার্থীদের পাশে ছিল। এটাই কামনা করব শুধুমাত্র ফেস দ্য পিপলের কাছে, যে তাদের যেই থিমটা আছে যে রোড টু ডেমোক্রেসি, সম্ভবত এই রোড টু ডেমোক্রেসির এই আলাপটা যেন জারি থাকে। ফেস দ্য পিপলের টকশো চলতেছে, আমি টকশোতে কথা বলতেছি, যদি আন্দোলন থেকে সরে না আসো তাহলে তোমাকে পাবো না, আমরা তোমার লাস্টটা পাবো, এরকম বলে হুমকি দেওয়া হচ্ছে। তো তখন আমি আবার লাউড স্পিকারে দিয়ে টকশোতে এটা আবার ভয়েসটা শোনাইছি আর কি। প্রায় 1.5 যুগের ইতিহাসের পাতায় যখন ঘনঘোর অন্ধকার, সমস্ত অরাজকতা মেনে নেওয়াই যখন নিয়তি হয়ে দাঁড়িয়েছিল, সত্য প্রকাশে ছিল নির্ঘাত প্রাণের ঝুঁকি কিংবা গুম হয়ে যাওয়ার ভয়, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ফেস দ্য পিপল। আলোচনা তো প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের চেয়েছিল, তখন এদের প্রাণ যায়নি, এখন 100 জন প্রাণ যাওয়ার পর কিভাবে আলোচনা করে না। 24-এর সেই জুলাই বিপ্লব, উত্তাল রাজপথ থেকে স্বৈরাচারের বন্দুকের নল। ফেস দ্য পিপল ছিল জনগণের অদম্য ঢাল। ফেস দ্য পিপলের প্রতিটি আয়োজন, প্রতিটি সংবাদ হয়ে উঠেছিল প্রতিরোধকামী জনতার আশার বারুদ। আমরা শুধু সংবাদ প্রকাশে নই, আমরা ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের ফেস দ্য পিপলের রিপোর্টার হিসেবে আমি একাই মাঠে কাজ করেছি। কারফিউ পাস ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে ঘটনাস্থল থেকে সত্য তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই শুধু একটি মাস নয়, এটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানে আমাদের অনেক শিক্ষা দেয়। ক্ষমতার অহংকার, দাম্ভিকতা ও জনবিচ্ছিন্নতা যে শেষ পর্যন্ত পতনের কারণ হতে পারে, জুলাই তার বাস্তব উদাহরণ। ফেস দ্য পিপলের এই যাত্রার শুরুটা আরো অনেক আগ থেকে। মনে পড়ে সেই করোনাকালীন দুঃসময়ের কথা, যখন করোনা মহামারীতে স্তব্ধ ছিল পৃথিবী, মানুষ ছিল গৃহবন্দী আর আতঙ্কিত। তখন ফেস দ্য পিপলই প্রথম দেখিয়েছিল নতুন পথ। বাংলাদেশে আমরাই প্রথম শুরু করি অনলাইন টক শো। ঘরে বসেই আমরা হয়ে উঠেছিলাম দেশ ও জাতির তথ্য ও সংবাদের নির্ভরযোগ্য ঠিকানা। উদ্ভাবন আর আপোষহীনতা গণতন্ত্রের পথে আমাদের একান্ত সহচর। আজ বাংলাদেশে টকশো জগতের এক অতি পরিচিত নাম ফেস দ্য পিপল উইথ সাইফুর সাগর, যেখানে সম্পাদক সাইফুর সাগরের ক্ষুরধার প্রশ্নে কেঁপে ওঠে অন্যায়ের ভিত্তি। সবাই যা দেখে আমরা তার গভীরে দেখার চেষ্টায়। অন্ধকারের আড়ালে থাকা সত্যকে আলোয় আনতে নিরন্তর ছুটে চলে আমাদের বিশেষ অনুসন্ধানী টিম সিক্রেটাইজ। খবরের পেছনের খবর, ক্ষমতার দম্ভ আর দুর্নীতির মুখোশ খুলে দিতে সিক্রেটাইজের প্রতিটি অনুসন্ধানই এক একটি সত্যের উন্মোচন। কারণ আমরা বিশ্বাস করি সত্য লুকানো যায় না।
একদল নিষ্ঠাবান সংবাদকর্মী, সততা ন্যায়পরায়ণতা যাদের অঙ্গীকার, সেই সাথে দেশ জুড়ে ছড়িয়ে থাকা পরিশ্রমী অকুতভয় সহযোদ্ধাদের নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় আমরা এক অবিচল পরিবার। জুলাই চলছে এবং আমরা যেই পাশটাতে দাঁড়িয়ে আছে আমাদের পিছনে অনেকগুলো ফটো কার্ড, এবং জুলাই জুড়ে সম্পূর্ণ জুলাই ফেস দ্য পিপল আপনাদের সাথে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, এবং আপনিও তখন ফেস দ্য পিপলে সরাসরি লাইভে এসে আপনাদের অবস্থানগুলো জানিয়েছেন। ওই সময় মিডিয়া হিসেবে ফেস দ্য পিপল আপনাদের কতটুকু পাশে ছিল? আমার মনে আছে যখন আন্দোলনটা আমাদের শুরু হলো তখন ফেস দ্য পিপলে প্রথম একদম 1 জুলাইয়ের দিকে আমরা দেখতে পেলাম যে একদিন আমাদের ফেস দ্য পিপলের যিনি উপস্থাপন করেন আমাদের সাগর ভাই, উনি টকশো করছেন, যিনি রিটকারী ছিলেন। আমাদের পরিপত্রটা যার রিটে হচ্ছে 18টা বাতিল হয়ে যায়, তো তার সাথে টকশো করছেন, এবং এর পরবর্তীতে হাসনাতও একদিন এই টকশোতে আসেন এবং আমিও একদিন টকশোতে আসি। তখন কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় ওইভাবে এই বিষয়টা ফোকাস হয়নি, এবং আমরা তখন কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় যাইও নি তখন পর্যন্ত। আমি কথা বলি এই কারণেই, কারণটা হচ্ছে যে এই যে বিষয়টা, এই বিষয়টাতে আমরা যেই দাবিতে নামছি এটা তো মানুষের সামনে স্পষ্ট করা প্রয়োজন। তো যে কোনো মেইন স্ট্রিম মিডিয়ার আগে আমরা প্রথম ফেস দ্য পিপলের মাধ্যমে এই কথাগুলো বলেছিলাম, এবং পুরো সময়টা জুড়ে আমরা ফেস দ্য পিপলকে মাঠে পেয়েছি এই বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং সাগর ভাই এই জায়গায় কাজ করেছেন। তো আমরা এই জন্য আসলে ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাই, কারণ তখন পর্যন্ত তো ফেস দ্য পিপল এভাবে মিডিয়া আকারে আসেনি, অনলাইনে এই কাজগুলো হচ্ছিল, টকশো হচ্ছিল, কিন্তু ওই জায়গা থেকেও যে তারা এই এফোর্টটা দিয়েছে অবশ্যই এটা আমাদের জায়গা থেকে সেটুকু আমাদের প্রশংসা সবসময় করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এবং আমরা চাই আগামীতেও এই যে আমাদের আকাঙ্ক্ষাটা, এটা ধারণে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সে অন্যায় যেই করুক, ক্ষমতাসীন দলের, বিরোধী দলের, তার বিরুদ্ধে ফেস দ্য পিপল সবসময় ওই ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবে। আমার ভাই, এখানে যে আপনি ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন, এখানে ফেস দ্য পিপলে গণ অভ্যুত্থানে প্রকাশিত কিছু ফটোকার্ড আপনি দেখতে পেয়েছেন। গণ অভ্যুত্থানে ফেস দ্য পিপলের ভূমিকা নিয়ে আপনার মন্তব্য করুন। শুধু গণ অভ্যুত্থানের সময় না, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে যেই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সেই সময়ও আমরা অনেক সময় অনেক মিডিয়া, অনেক ডিজিটাল, অনেক অনলাইন, যে যখন হাসিনার পদলেহন করত, তার দানবীয় স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যখন স্টেক হোল্ডার হিসেবে মিডিয়া কাজ করতো, ঠিক সেই সময়ে ফেস দ্য পিপল স্রোতের বিপরীতে গিয়ে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এবং ফ্যাসিস্টকে ফ্যাসিস্টের যে জেনুইন চরিত্র সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে উদ্যোগ, সেটি ফেস দ্য পিপল গ্রহণ করেছিল। এই কারণে এই সময়ে ফেস দ্য পিপলকে একদম অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সেই সংগ্রামে আমাদের সারথি ছিল। হাসিনা বিরোধী আন্দোলনে যখন অনেকে এই কথা বলে নাই, ঠিক আছে, আমি কাউকে ছোটো করে বলতে চাই না, তখন ফেস দ্য পিপল তার যে বস্তুনিষ্ঠতা, সেই বস্তুনিষ্ঠতা অবলম্বন করে হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে জাগ্রত ছিল। আপনার পেছনে যে ফটো ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এভাবেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের পায়ে পা মিলিয়ে চলেছে ফেস দ্য পিপল। আপনার দৃষ্টিতে সেই সময়ে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন ফেস দ্য পিপলের ভূমিকা কী ছিল? আসলে জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু নেট কানেকশন ছিল না, আপনাদের এখানেও দেখা যাচ্ছে যে নেটের বিষয়গুলো উঠে আসছে, যে কীভাবে তৎকালীন মন্ত্রীরা মানে পুরো নেট কানেকশনকে যে ব্যবহার করে আন্দোলনটা হচ্ছিল সেটাকেই মূল হাতিয়ার হিসেবে, সেটাকে বন্ধ করে দেওয়াই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সো গণমাধ্যমের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা তো আসলে ফ্যাসিস্ট রেজিম দ্বারা বা আওয়ামী লীগ আসলে ঠিক করে দিত যে কোন গণমাধ্যম কীভাবে রিপোর্ট করবে ইত্যাদি। তো সেটার বাইরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় ভূমিকা পালন করেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে আসলে যখন আমরা আশ্রয় করতে শুরু করি, মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার জন্য, যৌক্তিক সমালোচনা করার জন্য, তখন একটা পর্যায়ে কিন্তু ফেস দ্য পিপল ওই ফেস হয়ে উঠে, পিপলের আসলেই ফেস হয়ে উঠে। সো জুলাইয়ের সময় এটা আসলে ফেস দ্য পিপল দেখা গেছে যে একটা বড় ভূমিকা পালন করেছে, এবং এটা ট্র্যাডিশনাল যে গণমাধ্যম সেটা আসলে সেটা করতে পারে নাই অনেক সঙ্গত কারণেই, ডিজিএফআইয়ের প্রেশার এবং পুরো রাষ্ট্রের কাঠামোর প্রেশারের কারণে সেটা করে উঠতে পারে নাই। ফলত এই যে ডিজিটাল আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেস দ্য পিপলের আসলে অনেক বড় ভূমিকা ছিল বলেই আমি মনে করি। আমরা যেই বোর্ডটির পাশে দাঁড়িয়ে আছি, এখানে অনেক স্মৃতি দেখতে পাচ্ছি।
তো জুলাই জুড়ে জুলাইয়ের সাথে সাথে পা রেখে ফেস দ্য পিপলও চলেছে। তো আপনার দৃষ্টিতে জুলাইয়ে ফেস দ্য পিপলের ভূমিকা কি বলে মনে করছেন আপনি? ফেসিবাদের আমল থেকে ফেস দ্য পিপল তো আমাদের গোটা দেশের মানুষের কাছে এটা পরিচিত, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে জুলাইয়ে এই ধরনের মিডিয়াগুলো ভালো ভূমিকা ছিল জুলাইয়ের প্রথম দিকে এবং মাঝামাঝিতে এবং 18, 19, 20, 21 ওই তারিখগুলোতে, এটা অস্বীকার করার সুযোগ নেই। ফেস দ্য পিপলের জন্য আমি এই জুলাই উপলক্ষে নতুনভাবে শুভকামনা করছি। যতটুকু আর্কাইভ করে গেছে তথ্য, আরও বেশি সাধারণ মানুষের জুলাইটাকে তুলে আনবার জন্য আমি বিশ্বাস করি ফেস দ্য পিপল কাজ করবে। মায়েদের, বাবাদের, তারপর কৃষক, শ্রমিক, রেমিটেন্স যোদ্ধা, তাদের হিস্ট্রিগুলো তুলে আনবার জন্য আশা করি আপনারা কাজ করবেন। এই জন্য আপনাদেরকে নতুনভাবে আমি শুভকামনা করে জুলাইয়ের সময় ফেস দ্য পিপলের অবদান আপনারা কেমন দেখেছেন, কেমন ছিল? ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে হচ্ছে জুলাইয়ের আগেও ফেস দ্য পিপল ফ্যাসিবাদী যে কাঠামো ছিল অথবা বাংলাদেশে মিডিয়ার যে ফ্যাসিবাদী আচরণ ছিল, তার বিপরীত স্রোতে দাঁড়িয়ে ফেস দ্য পিপল অনেক ভূমিকা রেখেছিল। বিভিন্ন টকশোর আয়োজন থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন প্রচারণা। তো আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতাটা ফেস দ্য পিপল আমরা দেখেছি। জুলাই আন্দোলনের সব মিডিয়াগুলি আওয়ামী ন্যারেটিভ বা আওয়ামী বয়ানের পিছনে দৌড়েছে অথবা আওয়ামী লীগকে এস্টাবলিশমেন্টে রেখেই আসলে তারা তাদের প্রচারণাগুলো করেছে ম্যাক্সিমাম জায়গাতে। তো তার স্রোতের বিপরীতে কিছু মিডিয়া যারা জুলাইয়ের পক্ষে অথবা জুলাইয়ের যে মূল স্পিরিট অথবা জুলাই আন্দোলনকারীদের পক্ষে ছিল, তো ফেস দ্য পিপল তাদের মধ্যে অন্যতম। তো আলহামদুলিল্লাহ এখানে যে প্রেমীবন্দি 36শে জুলাই অনেকগুলো ফটোকার আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে সে আন্দোলনের সময় এই প্রচারণাগুলো আন্দোলনকারীদেরকে এবং সবাইকে অনেক বেশি উজ্জীবিত করেছিল। এখানে যে ফটোকার্ডগুলো আছে জুলাইয়ে খুব বড় অবদান ছিল আমার মনে হয়, এবং ফেস দ্য পিপল জুলাইয়ের সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে একটি আরেকটির পরিপূরক। কারণ ফেস দ্য পিপল থেকেই জাতীয় গণমাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো দাবিগুলো সর্বপ্রথম উত্থাপিত হয়। তো আপনি তো একজন জুলাইয়ের খুব বড় একজন ভূমিকা রাখা একজন সমন্বয়ক ছিলেন তখন। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে জুলাই ফেস দ্য পিপলের অবদানটা কি ছিল? শুধু জুলাই না আর কি, জুলাই পরবর্তী সময়ে ফেস দ্য পিপল বাংলাদেশের হাতে গোনা 2-1টা মাল্টিমিডিয়া হাউস যারা আসলে অ্যান্টি ফ্যাসিস্ট আর যেই আলাপ আলোচনা যারা ছিল, যারা অ্যাক্টিভিস্ট, যারা পলিটিশিয়ান, তাদেরকে আসলে ইনভাইট করতে এবং কথা বলার সুযোগ করে দিত। তখন তো কথা বলার স্ফেয়ার খুব কম ছিল, তো ফেস দ্য পিপল এই কাজটা করে গিয়েছে। আমার মনে আছে এখন পর্যন্ত জুলাইয়ের সময়ের প্রথম সমন্বয়কদের মাঝ থেকে এসে লাইভ কোনো একটা টক শো করেছিল, সেটা ফেস দ্য পিপলে হাসনাত ভাই আসছিল, আমার মনে আছে যতটুকু। তো সেই সময় থেকে ফেস দ্য পিপলকে আমি পেয়েছি পুরোপুরিভাবেই। যখন 15 তারিখ আমরা যখন হলো গিয়ে আমাদের উপর হামলা করা হয়, আমি তখন ঢাকা মেডিকেলে, তখনও ফেস দ্য পিপলে আমার সাথে কানেক্ট করা হয় যে আমি শোতে আসতে পারবো কিনা। তখন আমি মেডিকেলের ভিতরে মার খাওয়া রক্তাক্ত অবস্থায়। ফেস দ্য পিপল তখনও চেয়েছিল ওই ঘটনাগুলোতেও যাতে হলো গিয়ে প্রত্যক্ষভাবে আমরা বলি। 17 তারিখেও আমার মনে আছে ফেস দ্য পিপল বলেছিল আমাদেরকে, পরবর্তীতে তারা কাভার করে, আমরা অন্য সমন্বয়কদেরকে পাঠিয়েছিলাম। সো পুরো জুলাইটার মধ্য দিয়ে আসলে ফেস দ্য পিপল আমাদের সাথে কানেক্টেড ছিল। তো অভ্যুত্থানের সময় ফেস দ্য পিপলের ভূমিকা নিয়ে যদি আপনার কিছু বলা থাকে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে জুলাইয়ের সময় তো মেইন স্ট্রিম কোনো মিডিয়া, এগুলো তো সব আওয়ামী লীগের দোসররা চালাতো। তাদের কোনো নিউজগুলো শিক্ষার্থীদের পক্ষে অথবা আন্দোলনের পক্ষে কোনো মিডিয়াই এটা প্রচার করতো না। শেষের দিকে এসে যমুনা টেলিভিশন কিছুটা কভার করেছিল, কিন্তু শুরু থেকেই যারা এই ফেস দ্য পিপল এবং এই জাতীয় মাল্টিমিডিয়াগুলো তারা কিন্তু নির্ভীকভাবে এই প্রচারণাগুলো করেছে এবং শিক্ষার্থীদের পাশে ছিল, সাহস জুগিয়েছে। আমরা যে নিউজগুলো পাঠাতাম বা আন্দোলনের যে ক্ষিপ্রতা, তীব্রতা, কোথায় কী অবস্থা হচ্ছে, এগুলো ফেস দ্য পিপল তখন খুব সাহসিকতার সাথেই তারা ভূমিকা রেখেছিল। এই ক্ষেত্রে আমি জানতে পেরেছি তাদের উপরে অনেক হুমকি দামকি নানাভাবে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফেস দ্য পিপল তাতে কর্ণপাত না করে তারা শিক্ষার্থীদের পক্ষে, আন্দোলনের পক্ষে ছিল। জুলাই 2024-এর শুরু থেকে শেষ পর্যন্ত 36 জুলাই পর্যন্ত অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের সাথে সাথে থেকেছে ফেস দ্য পিপল। আপনার দৃষ্টিতে সে সময় ফেস দ্য পিপলের ভূমিকা কী ছিল? এক কথায় বলতে গেলে যদি শেখ হাসিনাকে আজকে প্রধানমন্ত্রী করা যায়, তাহলে প্রথমে যে সংবাদ মাধ্যমগুলোকে আবার বন্ধ করে দিবে, সেটা 1 নম্বর থেকে 10 নম্বরের তালিকা করলে ফেস দ্য পিপল হবে তার একটা। তার মধ্যে বুঝতে পারছেন যে ফেস দ্য পিপলের ভূমিকা কী ছিল। শুধু জুলাই অভ্যুত্থানের কথা বললে হবে না, আমরা 2018 সাল থেকে যে আন্দোলন সংগ্রামগুলো করে আসছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে,
দেশের মানুষের সমস্যা নিয়ে এবং এই সরকারের দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দেখা যেত যে মূলধারার যে মিডিয়াগুলো আছে মূলধারার মিডিয়াগুলোকে সরকারের পক্ষ থেকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া ছিল। তো সেটা যদি বলতে হয় সেই জায়গা থেকে বলবো যে ফেস দ্য পিপল আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা আমন্ত্রিত হয়ে আমাদের কথাগুলো আমরা বলতে পেরেছি। দেখুন, গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান আগে আমরা যখন ভিন্ন মতের কোনো কথা বলার একটা প্ল্যাটফর্ম যদি থেকে থাকে সেটা ছিল ফেস দ্য পিপল। স্বাভাবিকভাবে তখন যেহেতু মিডিয়াগুলো নিয়ন্ত্রিত ছিল ডিজিএফআই বা বিভিন্ন বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত ছিল যে কে আসবে কে কী কথা বলবে, সেই জায়গাতে অনলাইনে ফেস দ্য পিপলের সাগর ভাই কানেক্টেড ছিলাম আমরা আগে থেকেই, গণ অভ্যুত্থানের আগে থেকেই, এবং দেশের মানুষ এই ফেস দ্য পিপলের জন্য অপেক্ষা করতো কখন কী কন্টেন্ট আসতো। কারণ গণ অভ্যুত্থানে মিডিয়াদের ভূমিকা অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ থাকলেও ফেস দ্য পিপল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি আমরা রাজপথে যতটা ভূমিকা পালন করেছি সেই ভূমিকাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে একটা বার্তা, সঠিক একটা গন্তব্য বা সঠিক একটা প্ল্যাটফর্ম হলে তার নাম হচ্ছে ফেস দ্য পিপল। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের বেশ আগে থেকেও আওয়ামী লীগ আমলের যে নির্যাতন, নিপীড়ন, অবিচার, তার বিরুদ্ধে খুব ছোট পরিসরে হলেও ফেস দ্য পিপল বেশ সাহসী ভূমিকা পালন করেছে। সেখানে এই সকল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে নিউজ মিডিয়াগুলো ছিল, ফেস দ্য পিপল এবং আরও অনেকে, তারা সে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের সেই অবদানকে আমরা খুবই সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অভ্যুত্থানে ফেস দ্য পিপলের ভূমিকা কেমন ছিল, আপনি কেমন দেখেছেন? জুলাইয়ের আগে সাগর ভাই দেশের বাইরে থেকেই মূলত এমন অনেকগুলা টক শো বা অনেক গেস্টকে আনছে এবং অনেক কিছু যেগুলো হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের যে এই খোলস উন্মোচন করতে বা বাংলাদেশের মানুষের কাছে আনতে সক্ষম হয়েছে। এই জন্য কিন্তু আজকে ফেস দ্য পিপল। সো আমি এটাই কামনা করবো শুধুমাত্র ফেস দ্য পিপলের কাছে যে তাদের যেই থিমটা আছে যে রোড টু ডেমোক্রেসি, সম্ভবত তো এই রোড টু ডেমোক্রেসির এই আলাপটা যেন জারি থাকে। অভ্যুত্থানে মিডিয়ার ভূমিকার ব্যাপারে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, কিছু মিডিয়ার মধ্যে ফেস দ্য পিপল অন্যতম আমার কাছে মনে হয়। আমার মনে আছে যখন ফার্স্ট আমার টকশোটা সেটা ফেস দ্য পিপলে ছিল অনলাইনে। তো সেইখানে আমার আব্বা আমাকে কল দেয় টকশো চলাকালীন। তো আমাকে কল দিয়ে বলে যে আমাকে হুমকি দেওয়া হয়েছে আর কি, আমাকে মেরে ফেলা হবে। তো আব্বা আমার যখন টকশো চলতেছে তখন আব্বা কল দেওয়ার পরে বলতেছে যে তুমি কোথায় আছো, আমাদের নাম্বারে তো কল দিচ্ছে, বলতেছে যে যদি আন্দোলন থেকে সরে না আসো তাহলে তোমাকে পাবো না, আমরা তোমার লাশটা পাবো, এরকম বলে হুমকি দেওয়া হচ্ছে। তখন ফেস দ্য পিপলে টকশো চলতেছে, আমি টকশোতে কথা বলতেছি। তখন আমি আবার লাউড স্পিকারে দিয়ে টকশোতে এটা আবার ভয়েসটা শোনাইছি আর কি। আমি তখন থেকেই ফেস দ্য পিপলকে দেখি। পরিবর্তনের অগ্রযাত্রায় আমরা আছি আপনাদের পাশে, থাকবো সব সময়। ফেস দ্য পিপল, গণতন্ত্রের পথে।